ক্লাস 6 ভূগোল ক্লাস। আজকে আমরা আলোচনা করব কোশ্চেন ব্যাংক ধরে ধরে, তাই তো? আগের দিনে কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম, আজকে কিছু কোশ্চেন আলোচনা করবো। পেনটা দাও তোমাকে একবার। আজকে কিছু কোশ্চেন আলোচনা করব, তোমরা একটু মিলিয়ে নাও কোন কোন কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা করতে পারছো, আর যেগুলো অসুবিধা মনে হচ্ছে সেগুলো লিখে নাও। প্রায় 100 কোশ্চেন আশা করি আজকেও আলোচনা করবো, 200টার মতো শর্ট কোশ্চেন আজকেও আমি আলোচনা করব। তাহলে শুরু করি, ঠিক আছে? প্রথম কোশ্চেন হচ্ছে, পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? কে বলবে? পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? কী হবে উত্তর? পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণ করে রয়েছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, সূর্যের আপাত বার্ষিক গতিকে কি বলা হয়? বলো, কে বলবে কি বলা হয়? সূর্যের আপাত বার্ষিক গতিকে আমরা কি বলে থাকি? সূর্যের আপাত বার্ষিক গতিকে আমরা রবিমার্গ বলে থাকি। পরের কোশ্চেন, বায়ুমণ্ডলে অক্সিজেন, জলীয় বাষ্প, ধূলিকণা আছে বলেই আকাশকে নীল দেখায়। কি আছে বলে? বায়ুমণ্ডলে কি এই তিনটের কোনটা আছে বলে আকাশকে আমরা নীল দেখি? এখানে উত্তর লিখবে ধূলিকণা, ঠিক আছে? ধূলিকণার জন্য আমরা আকাশকে নীল দেখি। বোঝা গেল? আচ্ছা, যত উপরে ওঠা যায় বায়ুর চাপের কি পরিবর্তন ঘটবে? বাড়তে থাকবে নাকি কমতে থাকবে নাকি একই রকম থাকবে? কোশ্চেনটা আমরা আগের দিনও আলোচনা করছি। ভেরি গুড, যত উপরের দিকে উঠবো বায়ুর চাপ তত কমতে থাকবে। আচ্ছা, ধোঁয়াশা কেন সৃষ্টি হবে? মাটি দূষণে, বায়ু দূষণে নাকি শব্দ দূষণের ফলে? ধোঁয়াশা কেন সৃষ্টি হবে? ধোঁয়াশা হলো ধোঁয়া আর কুয়াশা একসাথে মিশে যাওয়া, বুঝে গেলে? ধোঁয়া আর কুয়াশা যখন একসাথে মিশে যায় তখন তাকে আমরা ধোঁয়াশা বলি। তাহলে কোন দূষণের ফলে সৃষ্টি হবে? মাটি দূষণ, বায়ু দূষণ নাকি শব্দ দূষণ? ভেরি গুড, বায়ু দূষণের ফলে। আচ্ছা, তিনটে ফসলের নাম বলবো, এর কোনটা পানীয় ফসল সেটা তোমরা বলবে। কফি, রবার আর ধান। কোনটা পানীয় ফসল? কোনটা আমরা পান করি? ধান পান করি? কফি পানীয় ফসল, কফি। বেশ, পরের কোশ্চেন, পরিযায়ী পাখি আমাদের দেশে কখন আসে? কোন ঋতুতে? ভেরি গুড, শীতকালে। ল্যাটেরাইট মাটিতে কোন মৌল বেশি পাওয়া যায়? জিঙ্ক অক্সাইড নাকি লৌহ অক্সাইড নাকি সোডিয়াম? লৌহ অক্সাইড, ভেরি গুড। রেসার পিন তৈরি হয় কোন গাছ থেকে? নিম গাছ, সিনকোনা গাছ নাকি সর্পগন্ধা গাছ? রেসার পিন সর্পগন্ধা, সিনকোনা থেকে কুইনাইন। পরের কোশ্চেন, 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কি বলবো? এই কোশ্চেনটা আমরা আগে, ভেরি গুড, উপদ্বীপ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু আগের দিন আলোচনা হয়েছিল, কন্যাকুমারী। নর্মদা ও তাপ্তি নদী কোথায় গিয়ে মিশেছে? মোহনা কোথায় কোথায় মিশেছে? নর্মদা তাপ্তি নদীর মোহনা খাম্বাত উপসাগর। আচ্ছা, সমুদ্র থেকে দূরবর্তী স্থানের জলবায়ু কোন প্রকৃতির হবে? সমুদ্র থেকে দূরবর্তী স্থানের জলবায়ু হালকা গরম হালকা শীত, অর্থাৎ সমভাবাপন্ন প্রকৃতি, না গরম না শীত, ঠিক আছে? পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে সৃষ্টি হয়? পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে। বিষয়টা কি? পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে উত্তর পশ্চিম ভারতের মূলত পাঞ্জাব এবং হরিয়ানায় কুয়াশা আর ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়, যেটাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। নবীন পলিমাটিকে কি বলা হয়? তোমরা জানো পলিমাটি দু রকমের, একটা ভাঙর একটা খাদর। তাহলে নবীনটাকে কি বলবো? নবীনটাকে বলবো খাদর, ভেরি গুড। আচ্ছা, জেরোফাইট বা কাঁটা জাতীয় উদ্ভিদের কাঁটাগুলো আসলে কি? কাঁটা জাতীয় উদ্ভিদের কাঁটাগুলো আসলে গাছের পাতা। বোঝা গেল? কাঁটা জাতীয় উদ্ভিদের কাঁটা আসলে গাছের পাতা। কি দেখেছো? কোন গাছ দেখেছো? ফণিমনসা দেখেছো? হ্যাঁ, খেজুর গাছের কাঁটা দেখেছো? ওই কাঁটাটা আসলে পাতা। পরের কোশ্চেন, চা চাষ কোন অঞ্চলে হয়ে থাকে? চায়ের চাষ কোন অঞ্চলে দেখা যায়?
পাহাড়ি অঞ্চল লিখতে হবে, দার্জিলিং বললে হবে না, পাহাড়ি অঞ্চল লিখতে হবে। জারোয়ারা কোথায় বসবাস করে? জারোয়ারা আন্দামানে বসবাস করে। দুটি পর্বতের মাঝের যে সংকীর্ণ গিরিপথ তাকে কি বলা হয়? দুটি পর্বতের মাঝের সংকীর্ণ যে পথ তাকে বলা হয় গিরিপথ। দুটি পর্বতের মাঝের যে সংকীর্ণ পথ তাকে গিরিপথ বলা হয়। গিরি মানেই হচ্ছে পাহাড়, দুটো পাহাড়ের মাঝের যে পথ, সরু একটা পথ, আঁকা বাঁকা পথ, সেটাই গিরিপথ। বোঝা গেল? শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে কি বলা হয়? শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলা হয়। মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? বলো। মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলা হয়। ভারতের প্রধান খাদ্যশস্যের নাম কি? ধান। ভেরি গুড। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। আচ্ছা, হিমালয় পার্বত্য অঞ্চলে আমরা সরলবর্জ্য বনভূমি দেখতে পাই। তাহলে গঙ্গার যে বদ্বীপ অঞ্চল অর্থাৎ সুন্দরবন অঞ্চল, সেখানে আমরা কি ধরনের উদ্ভিদ দেখতে পাবো? ম্যানগ্রোভ অরণ্য। বোঝা গেল? দাবানলের ফলে শব্দ দূষণ ঘটে, বায়ু দূষণ ঘটে, ধোঁয়া সৃষ্টি হয়, বায়ু দূষণ ঘটে। তাহলে বজ্রপাতে কি দূষণ হবে? বজ্রপাতে, জোরসে বলো, ঠিক বলছো, শব্দ দূষণ। আচ্ছা, কালবৈশাখী যে ঝড়টা সেটা পশ্চিমবঙ্গে ঘটে, বা যে ঝড়টা সৃষ্টি হয় গ্রীষ্মকালে বিকালের দিকে পরিচালন পদ্ধতিতে যে ঝড় বৃষ্টি হয় তাকে পশ্চিমবঙ্গে কালবৈশাখী বলি। এই একই জিনিসটা আসামে কি নামে পরিচিত? আসাম রাজ্যে কি বলা হয় তাকে? আসাম রাজ্যে বলা হয় বরদৈচিলা। নীল গ্রহ কাকে বলা হয়? কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পরের কোশ্চেন, কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ কত? কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ কত? দেখো, 34% বা 35% ফিরে চলে যাচ্ছে, যাকে আমরা বলে থাকি অ্যালবেডো, তাই তো? তাহলে বাকি অংশটা আসছে, বাকি কতটা হলো? 66%। এটাই কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ। বোঝা গেল? সূর্য থেকে যে পরিমাণ রশ্মি আসে তার 34% মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্প দ্বারা প্রতিফলিত হয়ে আবার ফিরে যাচ্ছে, সেটাকে বলি অ্যালবেডো। তাহলে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত হয়ে গেল? 34%। তাহলে 100 থেকে 34 বাদ দিলে বাকি কত রইল? 66%। সেটা ভূপৃষ্ঠে আসছে এবং পৃথিবীকে উত্তপ্ত করছে বা পৃথিবীর উষ্ণতা বজায় রাখছে। এটাই হলো কার্যকারী সৌর বিকিরণ। ভারতের আয়তনে ভারতের সবথেকে বড় রাজ্য কোনটা? সবথেকে বড় রাজ্য আয়তনে, বলো। আয়তনে সবথেকে বড় রাজ্য, হ্যাঁ বলো, ঠিক হচ্ছে। সবথেকে বড় রাজ্য রাজস্থান। আয়তনে ভারতের সবথেকে বড় রাজ্য রাজস্থান। আচ্ছা, ভারতের কোন কোন রাজ্যে চায়ের চাষ হয়? এমন দুটো রাজ্যের নাম বলো কমসে কম। দার্জিলিং তো রাজ্য হলো না, দার্জিলিং তো জেলার নাম, রাজ্য কোনটা হবে? দার্জিলিং কোন রাজ্যে? একটা হবে পশ্চিমবঙ্গ, দার্জিলিংটা আমাদের পশ্চিমবঙ্গে, আর একটা হবে আসাম রাজ্য। এই দুটো রাজ্যে চায়ের চাষ সব থেকে বেশি হয়। ভারতে আসামে চায়ের চাষ সব থেকে বেশি হয়ে থাকে। বোঝা গেল না বোঝা যায়নি? আচ্ছা, কোন যন্ত্র দিয়ে বায়ুর আর্দ্রতা মেপে থাকি? আর্দ্রতা বলতে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। কোন যন্ত্র দিয়ে মাপি? বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে আমরা কোন যন্ত্র দিয়ে মেপে থাকি? বা বায়ুর আর্দ্রতাকে আমরা কোন যন্ত্র দিয়ে মেপে থাকি? বলো। বায়ুর আর্দ্রতা মাপি আমরা কোন যন্ত্র দিয়ে? বলো। হাইগ্রোমিটার। কী দিয়ে মেপে থাকি? হাইগ্রোমিটার।
শব্দের তীব্রতা কোন যন্ত্র দিয়ে মাপি? শব্দের তীব্রতা মেপে থাকি আমরা যে যন্ত্রটা দিয়ে, তার নাম ডেসিবল মিটার। বোঝা গেল? ভারতের একটা প্রবাল দ্বীপের নাম বলো। আমরা পড়ে এসেছি ভারতের ভূপ্রকৃতি পড়ার সময়, লাক্ষাদ্বীপ ভারতের একটা প্রবাল দ্বীপের উদাহরণ হলো। আচ্ছা, ভারতের কোন কোন রাজ্যের ভাষা বাংলা? কোন কোন রাজ্যের লোক বাংলায় কথা বলে? না, আসাম হবে না, প্রধান ভাষা বাংলা। পশ্চিমবঙ্গ তো একটা হবে, আর একটা কোন রাজ্য? আর একটা হচ্ছে ত্রিপুরা। ভারতের কোন দুটি রাজ্যের প্রধান ভাষা বাংলা? কি আসলো উত্তরটা? ত্রিপুরা আর পশ্চিমবঙ্গ। কয়াল কি বলো? কয়াল কি? মালাবার উপকূলের উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় কয়াল বলে। উদাহরণ দাও। ভেম্বা নদ একটা কয়ালের উদাহরণ। বায়ু প্রবাহ কাকে বলে? ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর চলাচলকে বায়ু প্রবাহ বলে। কি বললাম? ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর চলাচলকে বায়ু প্রবাহ বলে। আর যদি এটা উলম্ব চলাচল হয় তখন তাকে আমরা বলবো বায়ু স্রোত। বায়ুর উলম্ব চলাচলকে বায়ু স্রোত বলা হয়। কোন দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়? 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়টাই ভারতের প্রমাণ সময়। এই দ্রাঘিমা রেখাটা এলাহাবাদ বা প্রয়াগরাজ, আধুনিক নাম প্রয়াগরাজের ওপর দিয়ে প্রসারিত রয়েছে। বোঝা গেল? রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে আমরা কি বলে থাকি? রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে আমরা বলে থাকি AM। বোঝা গেল? তারপরে আছে কি কোশ্চেন যেন, যমুনা এবং গঙ্গা কোথায় মিলিত হয়েছে? যমুনা এবং গঙ্গা কোথায় মিলিত হয়েছে? প্রয়াগরাজের কাছে। বোঝা গেল? আন্তর্জাতিক তারিখ রেখা মোটামুটিভাবে কোন দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেছে? আন্তর্জাতিক তারিখ রেখা মোটামুটিভাবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেছে। মাজুলি কি? মাজুলি একটা নদী দ্বীপ। পর্বতগ্রন্থি কাকে বলে? যদি কোনো একটি জায়গা থেকে অনেকগুলি পর্বত বিভিন্ন দিকে প্রসারিত হয় তখন সেই জায়গাটাকে বলা হয় পর্বতগ্রন্থি। যেমন ধরো আমাদের পামির মালভূমি, আর্মেনীয় মালভূমি, এগুলি পর্বতগ্রন্থির উদাহরণ। আচ্ছা, সবুজ বিপ্লব কাকে বলে? কি লিখবে? 1960-এর দশকের শেষ ভাগে ভারতে কৃষিক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলা হয়। বোঝা গেছে? আদিবাসী কাদের বলা হয়? যে সমস্ত জনগোষ্ঠী প্রকৃতির ওপর নির্ভর করে বেঁচে আছে, তাদের খাদ্য এবং বাসস্থান এবং বস্ত্রটাও কোনো কোনো ক্ষেত্রে, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান পুরোটাই প্রকৃতির ওপর নির্ভর, সেই জনগোষ্ঠীকে বলা হয় আদিবাসী। বোঝা গেল? তাহলে যে জনগোষ্ঠীর খাদ্য, বস্ত্র এবং বাসস্থান সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভর তাদের বলা হয় আদিবাসী। ঝুম চাষ কি? বলো, ঝুম চাষ কি? ঝুম চাষ হচ্ছে এক প্রকার স্থানান্তরিত কৃষি।
উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে গাছকে পুড়িয়ে বা জঙ্গলকে পুড়িয়ে পরিষ্কার করে সেখানে কৃষিকাজ করা হয়। 2-4 বছর কৃষিকাজ করার পরে সেই জমিটাকে ছেড়ে আবার নতুন কোথাও কৃষিকাজ করা হয়। এই পদ্ধতিটাই হলো ঝুম চাষ। পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম কি? পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম হচ্ছে মারিয়ানা খাত। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? 1972 সালে। ভারতের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? ভারতের কোন জায়গায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরাম নামক জায়গায়। কি বললাম? ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির মৌসিনরাম। এটা ভারতের তথা পৃথিবীর বৃষ্টিবহুল স্থান। আচ্ছা, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয়ের চেয়েছে, ভালো করে কোশ্চেনটা বোঝো, ভারতেও আছে এবং হিমালয় পর্বতের। তাহলে এর উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা, যেটা ভারতের সিকিম রাজ্যে রয়েছে। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। কোন রাজ্যে আছে বললাম? সিকিম রাজ্যে। অসুবিধা লাগছে কি কোশ্চেনগুলো বুঝতে? বলো তাহলে। কক্ষপথ কি? যে পথে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে সেটাই কক্ষপথ। দেখতে কেমন? উপবৃত্তাকার। কক্ষপথের পরিধি কত? প্রায় 95 কোটি কিমি। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্ব দিকে। কোথায় গেল কোশ্চেন? হারিয়ে ফেললাম কেন? কি হলো? না, বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? কোন যন্ত্র দিয়ে বায়ুর চাপ মেপে থাকি? বায়ুর চাপ মেপে থাকি ব্যারোমিটার দিয়ে। বায়ুর গতি মেপে থাকি অ্যানিমোমিটার দিয়ে। কোন দিক থেকে বায়ুপ্রবাহ হচ্ছে অর্থাৎ বায়ুপ্রবাহের দিক কোন যন্ত্র দিয়ে মেপে থাকি? বাত পতাকা দিয়ে। বৃষ্টিপাত কতটা হচ্ছে কি যন্ত্র দিয়ে মাপি? রেন গেজ যন্ত্র দিয়ে। কতটা জলীয় বাষ্প আছে আর্দ্রতা কি দিয়ে মাপি? হাইগ্রোমিটার দিয়ে। সবকটা বোঝা গেল যন্ত্রগুলোর নাম। ভারতের দক্ষিণতম বিন্দু বলো। ভারতের দক্ষিণ, না কন্যাকুমারী হবে না, কন্যাকুমারী মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। আমি আগের দিন বলেছিলাম এটা। ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। কোশ্চেনটা কাছাকাছি, ওই জন্য অ্যান্সারটা ভালো করে বুঝে সুঝে দেবে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বললে কন্যাকুমারী। বোঝা গেল? যখন ভারতের দক্ষিণতম বিন্দু পড়বে পরীক্ষায় তখন তোমাদের লিখতে হবে ওটা ইন্দিরা পয়েন্ট, যার আগের নাম ছিল পিগম্যালিয়ন পয়েন্ট। দুটো পানীয় ফসলের নাম বলো। একটু আগে একটা আলোচনা করলাম না, চা আর কফি। ভেরি গুড, দুটো পানীয় ফসল। সূর্যাস্তের ঠিক পরের সময়টাকে কি বলবো? সূর্য ডুবো ডুবো অবস্থা, ঠিক আছে? আকাশে একটা ক্ষীণ আলো, রঙিন আলো দেখা যাচ্ছে লাল রঙের, সূর্য প্রায় ডুবে যাবে, সেই সময়টাকে কি বলি? গোধূলি। কি বলি? শুনেছো শব্দটা? গোধূলি। সূর্য ডুবে যাওয়ার একদম আগের মুহূর্তটা হচ্ছে গোধূলি। আর ঠিক সূর্য ওঠার আগের মুহূর্তটাকে বলা হয় উষা। আমি তো বলেছি তোমাদেরকে সব। বায়ুর উষ্ণতা কোন যন্ত্র দিয়ে মাপি বলো? বায়ুর উষ্ণতা মাপি থার্মোমিটার যন্ত্র দিয়ে। কোন মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়? আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়ে থাকে।
কালো মাটিতে কোন ফসলের চাষ ভালো হয়? এটাও আগের দিন বলেছিলাম। কালো মাটিতে তুলোর চাষ ভালো হয়। কোন গ্যাস ওজোন স্তরের খুব বেশি ক্ষতি করছে? কোন গ্যাসের জন্য ওজোন স্তর বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? না, মিথেন হবে না, ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। কোন গ্যাসের জন্য বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। ষাটের দশকের শেষ ভাগে ভারতে কৃষিতে যে পরিবর্তন আসে তাকে কি বলা হয়? একটু আগে আলোচনা করলাম। ষাটের দশকের শেষ ভাগে ভারতের কৃষিতে যে ব্যাপক পরিবর্তন ঘটে তাকে কি বলা হয়ে থাকে? তাকে আমরা সবুজ বিপ্লব বলি। আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? সবথেকে ছোট যে রাজ্যটা? ভেরি গুড, আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু যে জায়গাটা বা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ তার নাম কি? বলো, এটা তো একদম সহজ কোশ্চেন। মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সবথেকে উঁচু যে জায়গাটা সেটা এভারেস্ট, আর সবথেকে নিচু যে জায়গাটা তার নাম মারিয়ানা খাত। দার্জিলিং জেলার মামকুতে সিংকোনা পাওয়া যায়, ঠিক না ভুল? এটা ঠিক। দার্জিলিং জেলার মামকুতে সিংকোনা গাছের চাষ হয়ে থাকে। আচ্ছা, ম্যানগ্রোভ অরণ্যের দুটো বৈশিষ্ট্য বলো। ম্যানগ্রোভ অরণ্য কি দেখে চিনব? গাছের জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটবে, গাছের ঠেসমূল থাকবে, গাছের শ্বাসমূল থাকবে, এগুলো তো পড়ানো হয়েছে। আচ্ছা, জেরোফাইট বা মরু উদ্ভিদ বা খরা সহ্যকারী উদ্ভিদের বৈশিষ্ট্য বলো। গাছগুলোর কাণ্ডে এবং পাতায় মোমের আবরণ থাকবে, আর পাতা কাঁটায় পরিণত হবে, মূলতন্ত্র সুগঠিত হবে, কাণ্ড নরম রসালো হবে কারণ তার মধ্যে জল সঞ্চিত থাকবে। এগুলোই জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য। সোনালী তন্তু কাকে বলা হয়? কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? পাটকে। কাকে বলবো সোনালী তন্তু? পাটকে। উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতার কি পরিবর্তন ঘটে? যত উপরের দিকে যাব উষ্ণতা কি হবে? কমবে না বাড়বে? কমবে। কি হারে কমবে? রেটটা বলো। প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। একে কি বলে থাকি? তাপমাত্রার স্বাভাবিক হ্রাস বা নর্মাল ল্যাপস রেট। যখন এর বিপরীত অবস্থাটা ঘটে, অর্থাৎ কখনো কখনো উপরের দিকে গেলে উষ্ণতা বৃদ্ধিও পায় বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে, তাকে কি বলে থাকি? তাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। কখনো কখনো ঘটে। আচ্ছা, একটু আগেই বললাম আদিবাসী কারা? বলো, কোশ্চেনটা রিপিট হয়েছে। আদিবাসী কারা? যে জনগোষ্ঠী প্রকৃতির ওপর নির্ভর করে প্রাচীনকাল থেকেই প্রকৃতির ওপর নির্ভর করে বেঁচে রয়েছে, তাই তো? তাদের কি বলা হয়? আদিবাসী। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি বলো? জোরসে বলো। গণ্ড বা গণ, তাই তো? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? সব থেকে ছোট যে মহাদেশটা, কটা মহাদেশ আছে? 7টা। তার মধ্যে সব থেকে ছোট যেটা তার নাম ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মহাদেশও লিখলেও নাম্বার পেয়ে যাবে, ওসিয়ানিয়া লিখলেও নাম্বার পাবে, কোনো অসুবিধা নেই। জঙ্গলকে কেটে পুড়িয়ে যে কৃষিকাজ করা হয় তাকে কি বলা হয়? তাকে ঝুম চাষ বলা হয়। সৌর কলঙ্ক কি? সূর্যের কোনো কোনো অংশের উষ্ণতাটা একটু কম, সেই জায়গাগুলো কালো দেখায়,
ওই অংশগুলোকেই বলা হয় সৌর কলঙ্ক। আর সৌরঝড় সূর্যের বাইরের অংশে বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস বেরিয়ে আসে, তাই তো? একেই বলা হয় সৌরঝড়। আন্টার্কটিকার একটা আগ্নেয়গিরির নাম বলো। আন্টার্কটিকার একটা আগ্নেয়গিরি মাউন্ট ইরেবাস। বায়ুর দিক কোন যন্ত্র দিয়ে মাপবো? একটু আগেই বলেছিলাম সব যন্ত্রগুলোর নাম। বায়ু প্রবাহের দিক কোন দিক থেকে হাওয়া চলছে, কী দিয়ে মাপবো? বায়ু প্রবাহের দিক কোন যন্ত্র দিয়ে মাপবো আমরা? বাত পতাকা। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আমাদের দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। কালো মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়েছে? কালো মাটি বা তুলো মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়েছে বলো? কালো মাটি বা তুলো মাটি ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে। গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? গঙ্গা নদীর উৎস বলো। গঙ্গা নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে? গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, কোন নদীটা তিব্বতের মানসরোবরের কাছে চেমুয়াংদং থেকে সৃষ্টি হয়েছে? চেমুয়াংদং হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। কোন নদীটা? তিব্বতের মানসরোবরের কাছে চেমুয়াংদং হিমবাহ থেকে কোন নদীটা সৃষ্টি হয়েছে? এটা হবে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী বোঝা গেল, যেটা ডিহং গিরিপথ পেরিয়ে ভারতে প্রবেশ করেছে, ডিহং নামে প্রবেশ করেছে, আবার পরে বাংলাদেশে প্রবেশ করেছে, তারপর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আয়তনে ভারত পৃথিবীর কত নম্বর দেশ? আয়তনে ভারত পৃথিবীর কত নম্বর দেশ? সপ্তম বৃহত্তম। ঠিক, একদম ঠিক হয়েছে, সপ্তম বৃহত্তম। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে আমরা কি বলে থাকি? পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। কি বললাম? বিশ্ব উষ্ণায়ন। পৃথিবীর গড় তাপমাত্রা কত বলতে পারবে? পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ভারতের একটা হিমবাহের নাম বলো। ভারতের দীর্ঘতম হিমবাহ একটা হিমবাহ হলো সিয়াচেন। কি বললাম? সিয়াচেন। স্কেল কি বলো? এই কোশ্চেনটা আগেও আলোচনা করেছি। স্কেল কি? মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের অনুপাতকে স্কেল বলা হয়। গ্লব কি? গ্লব হলো ত্রিমাত্রিক পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ। কি বললাম? গ্লব কি? গ্লব হলো ত্রিমাত্রিক পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ। দেখি আর বই থেকে কিছু কোশ্চেন আলোচনা করে দিই। দাঁড়াও, ম্যাপ বা মানচিত্র কাকে বলবো? ম্যাপ বা মানচিত্র কাকে বলবো?
পৃথিবী বা পৃথিবী পৃষ্ঠের কোনো অংশের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোকে যখন কাগজে বা কাপড়ে বা দেওয়ালে অর্থাৎ দ্বিমাত্রিক তলে উপস্থাপন করা হয় তখন তাকে ম্যাপ বা মানচিত্র বলা হয়। কি বললাম? পৃথিবী বা পৃথিবীর কোনো অংশের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোকে দ্বিমাত্রিক তলে উপস্থাপন করাকেই ম্যাপ বা মানচিত্র বলা হয়। মানচিত্রের 3টে বৈশিষ্ট্য বলো, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলো। মানচিত্রের বৈশিষ্ট্য কি কি থাকবে? মানচিত্র একটা স্কেল অনুসারে আঁকা হবে, তাই তো? মানচিত্রের চিহ্ন আর প্রতীকের ব্যবহার হবে। অনেক চিহ্ন দেওয়া থেকে বলেছিলাম না, এই চিহ্নটা এই জিনিসকে রিপ্রেজেন্ট করে। রঙের ব্যবহার করা হয়ে থাকে, তাই তো? তারপরে মানচিত্রের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরা হয়। মানচিত্রে একটা দিক নির্দেশনা থাকে, মানচিত্রে একটা স্কেল থাকে। বোঝা গেল মানচিত্রের বৈশিষ্ট্যগুলো? মানচিত্র অঙ্কন বিদ্যাকে আমরা কি বলি? কার্টোগ্রাফি। মানচিত্রের যে বই তাকে কি বলা হয়? মানচিত্রের বইকে বলা হয় অ্যাটলাস। কারা প্রথম মানচিত্র তৈরি করেছিল? কারা? কবে সেটা? প্রায় 2500 বছর আগে ব্যাবিলনে প্রথম মানচিত্র অঙ্কন করা হয়েছিল। গ্লোব কি? গ্লোব হলো ত্রিমাত্রিক পৃথিবীর একটা প্রতিরূপ। তাহলে মানচিত্রের বৈশিষ্ট্যতে আমরা দেখলাম সেখানে চিহ্ন থাকবে, প্রতীক থাকবে, রঙের ব্যবহার থাকবে, একটা দিক নির্দেশনা থাকবে, স্কেল অনুসারে আঁকা হবে, তাই তো? প্রাকৃতিক সাংস্কৃতিক বিষয়গুলোকে তুলে ধরা হতে পারে, সেটাই ম্যাপ। ম্যাপের একটা কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য জরুরি জিনিসটা কি? কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করব, সেটা আমার লাগবেই। কোন দুটো জিনিস? একটা হচ্ছে দূরত্ব আর একটা দিক। আমার সাপেক্ষে দূরত্ব আর দিক। বোঝা গেল? যেমন ধরো আমি তোমার কাছে যাব, কোন দিকে যাব? একটা দিক তো হতে হবে, দিক। আর কতখানি যাব? দূরত্ব, তারও একটা হতে হবে। 2 পা 3 পা 4 পা কতখানি যাব? নাকি চলতেই থাকবো? তাহলে কতখানি যাব অর্থাৎ একটা দূরত্ব। আর কোন দিকে যাব? সামনের দিকে যাব না পেছনের দিকে যাব? ভূগোলের ভাষায় সামনের দিক পেছনের দিক হয় না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বা আরও 4টে দিক হয়ে থাকে, আরও 6টা দিকই হয়ে থাকে। বোঝা গেল? তাহলে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য আবশ্যিক বা অপরিহার্য কী কী হলো? দূরত্ব আর দিক। চলো একটুখানি দেখি আবহাওয়া জলবায়ু চ্যাপ্টারটা রিভিশন করে দিই, এটাও তো পরীক্ষায় আসবে। আবহাওয়া জলবায়ু না দূষণ চ্যাপ্টার দেখো, বায়ু দূষণ চ্যাপ্টারটা দেখো, একটুখানি দেখে নাও। বায়ু দূষণটা একটু পড়িয়ে দিই। দেখো, বায়ুতে যদি কোনো ক্ষতিকারক গ্যাসগুলো মিশে এবং তার একটা খারাপ প্রভাব মানুষ তো তার জীবজগতের উপর পড়ে, তখনই তাকে বায়ু দূষণ বলা হয়। তাহলে কাকে বলবো বায়ু দূষণ? বায়ুতে উপস্থিত ক্ষতিকারক গ্যাসগুলির যদি খারাপ প্রভাব বা কুপ্রভাব মানুষ তো তার জীবজগতের উপর পড়ে থাকে, তাহলে তাকে বায়ু দূষণ বলা হয়। বোঝা গেল? যারা দূষণ ঘটায় তাদেরকে বলা হয় দূষক। যার দ্বারা দূষণ হচ্ছে তাকে বলা হয় দূষক। বোঝা গেল? কয়েকটি বিষাক্ত গ্যাস যারা দূষণ ঘটায় তার নামগুলো বলো। কোন কোন গ্যাস দূষণ ঘটায়? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, CFC, তাই তো? সিসা, এরা হচ্ছে
হ্যাঁ, ক্লোরোফ্লোরোকার্বন তো বললাম, তো সিএফসি বললাম, তো মিথেন, এরা দূষণ ঘটায়, এরা বিষাক্ত গ্যাস। বোঝা গেল? তাহলে যে গ্যাসগুলোর প্রভাবে বায়ু দূষিত হয়ে পড়ে, ফলে জীবজগৎ তথা মানুষের উপর ক্ষতিকারক প্রভাব পড়ে, বোঝা গেল, তখনই তাকে বলা হয় দূষণ। কেন ঘটে দূষণ, কেন ঘটবে, বায়ু দূষণ কেন ঘটবে, কোথা থেকে আসছে এই ক্ষতিকারক গ্যাসগুলো, বায়ুতে মিশছে কীভাবে, যার দ্বারা বায়ু দূষণ ঘটছে, কোথা থেকে আসছে গ্যাসগুলো? কলকারখানার ধোঁয়া আসছে, মিশছে তো, নোংরা ধোঁয়া, কালো কালো ধোঁয়া দেখেছো তো, যানবাহনের ধোঁয়া সেখান থেকে আসছে, রান্নার সময় উনানের ধোঁয়া মিশছে, যখন বনে আগুন লেগে যায়, দাবানল লেগে যায়, তার ধোঁয়া সেটাও মিশবে, অগ্নুৎপাতের সময় যে গ্যাসগুলো নির্গত হয় তার ধোঁয়া, যুদ্ধের সময় যে সমস্ত বোমাগুলো বিস্ফোরণ করা হয় তার প্রভাব। বোঝা গেল? এর দ্বারা বায়ু, হ্যাঁ, লাভা ধোঁয়া নয়, ওটাকে লিখবে অগ্নুৎপাতের ফলে নির্গত ধোঁয়া। বোঝা গেল? তাহলে এগুলোর থেকে ধোঁয়াগুলো আসছে, বায়ুতে মিশছে, ফলে বায়ু দূষিত হবে। আটকাবো কি করে বলো? আটকাবো কি করে? আমাদের প্রচলিত শক্তির বদলে অপ্রচলিত শক্তি সম্পদ ব্যবহার করতে হবে। অর্থাৎ ঘরে রান্নার জন্য আমাদেরকে গ্যাস ব্যবহার করতে পারো, বা ধোঁয়া হয় না এমন কিছু জিনিস ব্যবহার করতে পারো, যেগুলো ধোঁয়ার সৃষ্টি হয় না, সেই জিনিসগুলো ব্যবহার করতে হবে। গ্যাস ব্যবহার করতে পারো, সোলার কুকার ব্যবহার করতে পারো। বোঝা গেল? যেখানে ধোঁয়া হয় না। তারপরে দাবানল লাগলে তাকে দ্রুত নেভাতে হবে। শিল্প কলকারখানাতে যেখান থেকে ধোঁয়াটা আসছে সেখানে ধোঁয়া সংশোধনকারী যন্ত্র বসাতে হবে, সেটার নাম হচ্ছে স্ক্র্যাবার। বুঝতে পারলে? স্ক্র্যাবার বসাতে হবে, তাহলে আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবো। কি ক্ষতি করে দূষণ আমাদের? যদি দূষণ ঘটে কি অসুবিধা হবে? আমাদের নানা রকম রোগের সৃষ্টি হবে, পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়তে থাকবে, গ্লোবাল ওয়ার্মিংয়ের সৃষ্টি হবে, জলবায়ুর পরিবর্তন ঘটে যাবে। এগুলো হচ্ছে জলবায়ু দূষণের, বায়ু দূষণের খারাপ প্রভাব। বোঝা গেল? বা ক্ষতিকারক প্রভাব। অ্যাসিড বৃষ্টি ঘটবে। বোঝা গেল? তাহলে কোন গ্যাসের ফলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে? একটু আগেই বললাম, কোন গ্যাসের ফলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে? সিএফসি। কোথাও কোথাও ওজোন স্তর খুব পাতলা হয়ে গেছে, গর্তের সৃষ্টি হয়েছে, তাকে বলা হয় ওজোন গহ্বর। আর ওজোন স্তরের ক্ষয়কে বলা হয় ওজোন ক্ষয় বা ওজোন ডিপ্লেনেশন। ক্লিয়ার হলো? ধোঁয়াগুলো জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিডে পরিণত হয় আর বৃষ্টির জলের সাথে ঝরে পড়ে, তখন তাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। কোনো কোনো গ্যাসগুলো যেগুলো উষ্ণতাকে ধরে রাখে সেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি, ফলে পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকে, যাকে আমরা বলি বিশ্ব উষ্ণায়ন। তাহলে আটকাবো কী করে? একটু আগে কি বলেছিলাম, অনেক গাছ লাগাতে হবে আমাদেরকে, তাই তো? দাবানল লাগলে দ্রুত নেভাতে হবে, আমাদের অপ্রচলিত শক্তি সম্পদের ব্যবহার করতে হবে, আমাদের যে জায়গা থেকে ধোঁয়া সৃষ্টি হয় সেগুলো থেকে দূরে সরে আসতে হবে, বা যদি সম্ভব না হয় ধোঁয়া সংশোধনকারী যন্ত্র বসাতে হবে। আর গণপরিবহন ব্যবস্থার উপর জোর দিতে হবে। যে যানগুলোতে ধোঁয়া সৃষ্টি হয় না, যেমন সাইকেল, ই রিক্সা, তোমাদের বাসায় টোটো, যেগুলো ধোঁয়া সৃষ্টি হয় না সেগুলোর ব্যবহার করতে হবে। তাহলে আমরা বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করতে পারবো। বোঝা গেল? আর একটা কোশ্চেন এখানে জেনে রাখো, আর্থ ডে কবে পালন করা হয়ে থাকে? 22শে এপ্রিল। আর রিও ডি জেনেরো শহরে 1992 সালে বসুন্ধরা সম্মেলন হয়েছিল। এই দুটো জিনিস এখান থেকে জেনে রাখো। চলো ক্লাসটা শেষ করলাম। আর কার কিছু বলার আছে, জানার আছে? প্রত্যেকটা চ্যাপ্টার আমি আরও একবার পড়িয়ে দেবো তোমাদেরকে। শেষ করলাম ক্লাসটা।